প্রত্যেক গ্রামের মতোই আমাদের গ্রামেও একটা পুলিশ থানা ছিল, যেখানে 2-4টে পুলিশওয়ালারা কাজ করত। তাদের বেশি কাজ থাকতো না, কারণ গ্রামে চুরি চাকারি কম হতো। কিন্তু এক রাতে একটা পুলিশওয়ালা ভুল করে একটা ডাইনিকে বন্দি করে নেয় আর থানায় নিয়ে যায়। তারপর সব পুলিশওয়ালারা ডাইনির রাগ দেখতে পেয়ে যায়। সে পুরো পুলিশ থানার একেবারে সর্বনাশ করে দেয় আর সব পুলিশওয়ালাদেরকে মেরে ফেলে। আর যেতে যেতে ওদের আত্মাদেরকে অভিশাপ দিয়ে যায় যে যতক্ষণ তোমাদেরকে কেউ ডাকবে না, ততক্ষণ তোমরা এই থানায় বন্দী থাকবে। গ্রামের সবাই ভাবল যে ওই পুলিশ থানা বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা সত্যি নয়, কারণ ওই ভুতুড়ে পুলিশ কারোর ডাকের অপেক্ষা করছিল। রাতের সময় একটা মাতাল নেশার ঘরে থানার কাছে আসছিল। সে থানার কাছে এলো আর সিঁড়ির ওপরে পড়ে যায়। তার আসা মাত্রই থানার মধ্যে লাইট জ্বলে যায় আর দরজা খুলে যায়। মাতাল দেখলো যে ভেতরে মদের একটা বোতল ছিল। সে ওটা নেওয়ার জন্য ভেতরে গেল আর দরজা বন্ধ হয়ে গেল। মাতাল বোতল নিল আর তাড়াতাড়ি খেতে লাগলো। পুরো বোতল শেষ করার পরে সে নিজের চারিদিকে দেখলো। সে ভয় পেয়ে গেল। চারিদিকে পুলিশওয়ালাদের মৃতদেহ পড়েছিল আর থানার খুব খারাপ অবস্থা ছিল। আর হঠাৎ সব পুলিশওয়ালারা জ্যান্ত হয়ে ওঠে। এইসব দেখে মাতালটা আরো ভয় পেয়ে যায়। সব পুলিশওয়ালারা মাতালটাকে ঘিরে ফেলে। তাদের মধ্যে মোটা, পেটে আর লম্বা এই 3জন পুলিশ ছিল। ওই পুলিশওয়ালাদের অবস্থা খুবই মারাত্মক ছিল। সবার কাপড় ছেঁড়া ছিল আর শরীর পচে গেছিল। ভয় পাওয়া বন্ধ করো। যদি আমরা যেমনটা বলবো তেমনটা করো, তাহলে তুমি অনেক বেশি মদ খাওয়ার সুযোগ পেয়ে যাবে। তোমাকে বাইরে গিয়ে গ্রামে চুরি করতে হবে আর তারপর গ্রামের সবাই আমাদেরকে ডাকবে। তাহলে তো তোমরা আমাকে জেলে পুরে দেবে, তাই না? না না, এরকমটা মোটেই হবে না। এবার যাও। যদি তুমি পালানোর চেষ্টা করেছো, তোমাকে ধরে জেলে পুরে খুব পিটাই করব। থানার দরজা খোলা আর মাতাল বাইরে পালিয়ে যায়। মাতালটা যাওয়ার পরে বেটে পুলিশওয়ালা ওর পেছনে দৌড়তে দরজার কাছে যেতেই ওর শর্ট লেগে যায় আর ভেতরে পড়ে যায়। এ কি আমাদেরকে বাইরে বের করতে পারবে? ও ভয় পেয়ে গেছে। ও অবশ্যই আমাদের কাজ করবে। মাতালটা ভয় দৌড়তে দৌড়তে গ্রামে চলে আসে আর একটা গ্রামে ঢুকে পড়লো। ঘরে অন্ধকার ছিল। জানালা দিয়ে ভেতরে গেল আর চুরি করতে লাগলো। ওর আওয়াজ শুনে ঘরের সবাই জেগে যায়। এখানে পুলিশ থানায় অনেক বছর পরে ফোন বাজলো। হ্যালো, আমাদের এখানে চোর ঢুকেছে, একটু তাড়াতাড়ি আসুন। লম্বা পুলিশওয়ালা ফোন রাখতেই থানার দরজা খুলে গেল। বেটে পুলিশওয়ালা বাইরে পা রাখলো তো কিছুই হলো না। তাকে দেখে সব পুলিশওয়ালারা খুশিতে বাইরে দৌড়ে চলে আসে। এখন আমরা মুক্ত হয়ে গেছি। আর চলো গ্রামের লোকেদের রাতের ঘুম উড়িয়ে দেই। আর ওরা 3জন জোরে জোরে হাসতে লাগলো। 3জন পুলিশ চুরি হওয়া ঘরে পৌঁছয় আর দরজা খটখটালো। আর একটা লোক যেই না দরজা খুললো তো বেটে পুলিশওয়ালা ওকে লাথি মেরে ভেতরে ফেলে দিল আর পুলিশওয়ালারা ভেতরে ঢুকে পড়লো। ওই ভুতুড়ে পুলিশদের দেখে ওই লোকটা আর তার স্ত্রী ভয় পেয়ে যায়। ওই মাতালটা ঘরের এক কোণায় বাঁধা হয়েছিল। ওই লোকটা আর স্ত্রী চিৎকার করে ঘরে এদিকে ওদিকে দৌড়তে লাগলো। মোটা পুলিশওয়ালা বেটে পুলিশওয়ালার মাথা তুলে লোকটার পিঠে ছুঁড়ে মারে আর জোরে জোরে হাসতে লাগে। বেটে পুলিশওয়ালাটাও মোটা পুলিশওয়ালার মাথা তুলে মেয়েটার ওপর ছুঁড়ে মারে। ওই লোকটা আর তার স্ত্রী দুজনেই নিচে পড়ে যায়। লম্বা পুলিশওয়ালাটা নিজের গলা লম্বা করলো আর দুজনকে তাতে চেপে ধরলো। আমার কত বছরের প্রার্থনা আজ পুরো হয়ে গেছে। এইটুকু বলে সে নিজের গলা দিয়ে ওদের দুজনকে চেকে ধরতে শুরু করলো। দুজনেই যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে লাগলো। তাদের মুখ আর কান থেকে রক্ত ঝরতে লাগলো আর আস্তে আস্তে তাদের মৃত্যু হয়ে গেল। তাদের মরে যাওয়ার পর ওই পুলিশওয়ালাটা
গলার টিপটা ঢিলা করে দিল আর ওরা দুজন নিচে পড়ে গেল। তোমরাও সবাই নিজের নিজের মাথা লাগিয়ে নাও, আরো অনেক ঘর বাকি আছে। যেমনটা তুমি বলেছিলে তেমনটাই আমি করেছি, এবার আমাকে মদ দিয়ে যেতে দাও। অবশ্যই যেতে দেবো। এইটুকু বলে ওই বেঁটে পুলিশওয়ালা ওই মাতালটার কাছে গেল আর তার মাথা উবড়াতে লাগলো। মাতালের মাথা থেকে রক্ত বেরোতে লাগলো আর মাতালটা যন্ত্রণায় আওয়াজ অব্দি করতে পারছিল না। ওই পুলিশওয়ালাটা ওর মাথাটা উবড়ে নিজের শরীরে লাগিয়ে নিল। আমার নিজের চেহারাটা পছন্দ ছিল না। এরপরে ওই মোটা পুলিশওয়ালার মাথা উঠতে উঠতে এলো আর বলল, আমারও আমার শরীর পছন্দ ছিল না। ওই মোটা পুলিশওয়ালাটা তার মাথা ওর শরীরে চিপকে নিল। তিনজন পুলিশ ঘর থেকে বাইরে বেরোলো আর গ্রামের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, চোর চোর, পালাও পালাও, চোর চোর, পালাও পালাও, চোর চোর, পালাও পালাও। ওদের আওয়াজ শুনে অনেক লোক ঘরের বাইরে বেরোয় আর পুলিশওয়ালাদের দেখে ভয় পেয়ে যায়। আজ এই পুরো গ্রামটাকেই শেষ করে দিই। এইটুকু বলে ওই তিনজন পুলিশ গ্রামের লোকেদের উপরে হামলা করে দেয় আর সবাইকে এক এক করে মারতে লাগলো। কলকাতায় অনেক বড় বড় সঙ্গীত শিল্পীরা আছে। কথায় আছে, কলকাতা সঙ্গীতের প্রাণকেন্দ্র। যেখানে গোটা শহরে গিটার পিয়ানোর ক্রেজ, সেখানেই এখনো কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হয়ে থাকে। ঠিক যেরকম বীণা অনেক বছর ধরে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করত। সে এত সুন্দর বীণা বাজাতে পারত যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে পড়ত। একদিন সে একটা চিঠি পায়। নমস্কার বর্ষা দেবী, আমি মোহন, একজন বীণাবাদক। আমি আপনার সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। যদি আপনি এই প্রতিযোগিতায় জিতে যান তাহলে আমি আপনার নামে নিজের বাড়ি লিখে দেব। আশা করছি আপনি অবশ্যই আসবেন। এই কেমন ধরনের লেটার পাঠিয়েছেন? এই মূর্খ ব্যক্তি কে? বর্ষা অবাক তো হয়েছিলই, কিন্তু তার নিজের শিল্পের উপর আত্মবিশ্বাস ছিল। সে ভাবল, একটা প্রতিযোগিতায় অংশ নিলে আর কি যাবে আসবে। চিঠিতে একটা ঠিকানা দেওয়া ছিল। বর্ষাকে সেই ঠিকানাতে যেতে বলা হয়েছিল। সেটা কোনো সাধারণ ঠিকানা ছিল না, এটা একটা বিখ্যাত বীণা বাদকের বাড়ি ছিল। কিন্তু এখন এই বাড়িতে মানুষ ভয় পায়। এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কথায় আছে যে মোহনের ভূত এখনো এই বাড়িতে আছে। এসব কিছু না জেনেই পরদিন যখন বর্ষা সেই ঠিকানায় গিয়ে পৌঁছল, তখন দরজার বাইরে একটা কুকুর জোরে জোরে চিৎকার করছিল। বর্ষা সেদিকে অতটা গুরুত্ব না দিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। সে যেই দরজার সামনে এসে দাঁড়ালো, দরজা নিজে নিজেই খুলে গেল। এটা কিভাবে হলো? আর ঠিক তখন বর্ষার নাম ধরে কেউ ভেতরে ডাকলো, বর্ষা দেবী, চলে আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বাড়ির ভেতরে প্রথম থেকেই দুটো বীণা রাখা ছিল। একটার সামনে মোহন বসেছিল। মনে হচ্ছে আপনি একদম প্রস্তুত আছেন। অনেক বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। ভালো ভালো, কিন্তু এই কম্পিটিশনে আপনি আপনার বাড়ি কেন বাজি রেখেছেন? বর্ষা দেবী, আমার জীবন আমার শিল্প। আমার শিল্পর জন্য যদি আমার সবকিছু হারাতে হয়, তাতে আমার কোনো কষ্ট নেই। আমার জীবনে প্রথমবার এরকম পাগল শিল্পী দেখলাম আমি। এটা তো শুধু পাগলামোর শুরু। চলুন প্রতিযোগিতা শুরু করি। ঠিক আছে। বর্ষার মনে হয়েছিল মোহন কোনো বিখ্যাত বীণাবাদক। প্রত্যেকবারের মতোই বর্ষা একটা বীণা নিয়ে প্রণাম করল, তারপর বাজানো শুরু করল। বর্ষা একটা খুবই সুন্দর সুর বাজালো। যেই ও থামল, মোহন বাজানো শুরু করল। আর এভাবেই শুরু হলো দুজনের যুগলবন্দি। সেটা অনেকক্ষণ ধরে চলেছিল। বর্ষা নিজের শিল্পে নিপুণ ছিল, আর মোহনও তাই। দুজনের মধ্যে কেউই হার মানতে পারছিল না। বর্ষা
বীণা বাজিয়ে চলেছিল আর সে নিজের সুরে মগ্ন ছিল। মোহন থেমে গেল। বর্ষার মনে হলো যে মোহন হার মেনে নিয়েছে। কেউ আমার থেকে ভালো বীণা বাজাতেই পারবে না। মোহনের হাবভাব বদলে গেল আর তার চেহারা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠল। মোহন ভূত হয়ে গেল। তুমি কি মনে করো তুমি আমার থেকে ভালো বীণা বাজাতে পারবে? আজকের পর থেকে তুমি কখনো আর বীণা বাজাতে পারবে না। মোহন নিজের দু হাত দিয়ে বর্ষার কানে খুব জোরে মারল। বর্ষার দু কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। আর তারপর মোহন একটা তলোয়ার নিয়ে বর্ষার দু হাত কেটে দিল। বর্ষাকে ওখানে ছটফট করা অবস্থায় রেখেই মোহনের ভূত অদৃশ্য হয়ে গেল। বর্ষা হাসপাতালে ছিল। তার সাথে কি হয়েছিল কেউ বুঝতে পারছিল না। তার বড় ভাই মুকুন্দ অবাক হয়ে গেল যে সে ওই ভয়ঙ্কর জায়গায় কিভাবে পৌঁছল। মুকুন্দ যখন বাড়ি পৌঁছল সে তখন মোহনের চিঠি পেল আর সে বুঝতে পারল যে মোহন চিঠি দিয়ে বর্ষাকে নিজের বাড়িতে ডেকেছিল। পরের দিন মুকুন্দ মোহনের বাড়ির কাছে পৌঁছল আর যখনই সে ভেতরে ঢুকতে যাচ্ছিল ওকে একজন মানুষ আটকে দেয়। দাঁড়াও, ভেতরে যেও না। কিন্তু কেন? ভেতরে যদি যাও তাহলে মারা যাবে। কে তুমি? আর আমাকে আটকাচ্ছ কেন? তোমার ভালোর জন্যই। যদি বেঁচে থাকতে চাও তাহলে ফিরে যাও, ফিরে যাও তুমি। সেই লোকটা গেটের সামনে তৈরি হওয়া একটা ছোট্ট বাড়িতে ঢুকে গেল আর মুকুন্দ তার পেছন পেছন গেল। মুকুন্দ সেই বাবার কাছে গেল। কাল আমার বোন এখানে এসেছিল আর আজকে দেখলাম ওর হাত কেটে গেছে আর ও কানেও শুনতে পাচ্ছে না। কে করেছে ওর সঙ্গে এই সব? এটা ওরই কাজ। মোহন, মোহন আমার একমাত্র ছেলে ছিল। মোহনের শুধু একটাই নেশা ছিল, শুধু বীণা বাজাতো। ও দিন রাত নিজের সঙ্গীত সাধনা করত। বীণার এমন কোনো প্রতিযোগিতা ছিল না যা মোহন জেতেনি। ও নিজেকে সর্বশ্রেষ্ঠ বীণাবাদক মনে করত। কিন্তু একটা প্রতিযোগিতায় ওর প্রতিযোগী ছিল মাত্র 10 বছরের একটি ছেলে। ওই বাচ্চাটা শুনতে পেত না, কিন্তু মা সরস্বতীর কৃপা ছিল ছেলেটির ওপর। ওই ছেলেটি বীণা বাজাতো অতুলনীয়। ওই ছোট বাচ্চাটার কাছে ও হেরে যায় আর সেই হারও স্বীকার করতে পারে না। আর দিন দিন ও কেমন যেন হয়ে যাচ্ছিল, পাগলের মতন ব্যবহার করত। বাবা, আমি কি করে হারতে পারি? কোনো ব্যাপার না মোহন, তুই আরো চেষ্টা কর, তুই অবশ্যই জিতবি। না, আমি হারতে পারি না, এটা ঠিক নয়। মোহন নিজেকে একটা ঘরে বন্ধ করে নিয়েছিল। ও সারা দিন ওই একটা ঘরেই বসে থাকতো। আর এক রাতে মোহন নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। সেই দিনের পর থেকে মোহনের ভূত বীণা বাদকদের বাড়িতে ডেকে তাদের দিয়ে প্রতিযোগিতা করায়। ওর থেকে ভালো যদি কেউ বাজায় তাহলে তার হাতও কেটে দেয় আর শ্রবণ শক্তি নষ্ট করে দেয়। আমি অনেক বছর ধরে এই বাড়ির বাইরে চৌকিদারি করছি, অনেককে তাড়িয়ে দিয়েছি, কিন্তু তোমার বোনকে বাঁচাতে পারলাম না। অনেক চেষ্টা করা সত্ত্বেও মোহনের আত্মা শান্তি পাচ্ছে না। মুকুন্দ মোহনের বাড়ির ভেতরে প্রবেশ করেনি, সে ফিরে চলে এসেছিল। বাড়িতে এসে মুকুন্দ ভাবছিল কি এরকম কোনো রাস্তা কি আছে যাতে মোহনের ভূত আর কোনো বীণাবাদককে হত্যা না করতে পারে। মুকুন্দ রুদ্রকে ইমেল করল এবং তার সমস্ত অসুবিধার কথা বলল। মুকুন্দ চাইতো যে রুদ্র তার সঙ্গে মোহনের বাড়িতে যায় আর সেই মোহনের ভূতকে মেরে ফেলে। রুদ্র সমস্ত ঘটনা শুনে তৈরি হয়ে গেল। মুকুন্দ মন্দিরে একটা যজ্ঞ করে একটা বীণা দেবী মার শক্তির দ্বারা শক্তিশালী করে তুলল আর সেই বীণা নিয়ে মুকুন্দ আর রুদ্র মোহনের বাড়িতে ঢুকল।
রুদ্রকে দেখেই মোহন তাকে চিনতে পেরে গেল। মোহন প্রচণ্ড রেগেছিল। শুনলাম আপনি নাকি বীণা বাজানোর প্রতিযোগিতা করছেন, আর যে জিতবে তাকে নাকি আপনি আপনার বাড়ি উপহার স্বরূপ দেবেন। হ্যাঁ, আর তোমার মনে হয় ও আমাকে হারাবে? আমি তো জানি যে রুদ্র সর্বশ্রেষ্ঠ বীণা বাদক। দেখা যাক না। মুকুন্দ রুদ্রের সামনে সেই মন্ত্রপুত বীণা রেখে দিল, আর মোহনও নিজের বীণা বাজানো শুরু করলো। অনেকক্ষণ ধরে ওদের যুগলবন্দি চলতে লাগলো। তারপর হঠাৎ মোহন থেমে গেল আর রুদ্রের দিকে হাঁটতে শুরু করলো। আর তখনই মুকুন্দ রুদ্রের বীণাটা তুলে নিয়ে মোহনের হাতে দিয়ে দিল। বীণাটা ধরার সাথে সাথে মোহনের ভূত চমকে উঠল। সেই ভূত আর্তনাদ করা শুরু করলো। আজ পর্যন্ত অনেক শিল্পীর হাত কেটে দিয়েছ তুমি, কিন্তু আর না, তুমি আর কাউকে কিচ্ছু করতে পারবে না। আর্তনাদ করতে করতে মোহনের ভূত সেই বীণার ভেতরে ঢুকে গেল, আর তারপর সেই বীণাকে ওরা লাল কাপড় দিয়ে ঢেকে দিল। মোহনের ভূত এখন আর কারোর কোনো ক্ষতি করবে না। ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। শেষ অবধি মোহন তার কাঙ্ক্ষিত মুক্তি পেল। সেই বীণাকে গঙ্গার ঘাটে এনে জ্বালিয়ে তার অবশিষ্টাংশ গঙ্গার জলে মুকুন্দ ভাসিয়ে দিল। সাবধান করছি, সাবধান করছি, আমার দিকে এক পাও বাড়াবে না, নইলে নইলে আমি কিন্তু ছুরি দিয়ে মারবো তোমায়। চলে যাও এখান থেকে, ছুরি দিয়ে মেরে ফেলবো তোমাকে আমি। আরে দাঁড়াও দাঁড়াও, এসব তুমি কি করছো? আরে আমি তোমার স্বামী। রতন, তুমি? এ কেমন মজা রতন, যদি তোমায় আমি ছুরি দিয়ে মেরে ফেলতাম তখন? তাতে কি, যদি তোমার মতো সুন্দরী বউ থাকে তাহলে আমি কেন? যে কোনো স্বামী হাসতে হাসতে প্রাণ দিয়ে দেবে। রতন, সাবধান করছি তোমাকে, দ্বিতীয়বার যদি আমার সামনে মরার কথা বলেছো না। আচ্ছা বাবা, আর বলবো না। তোমার দিব্যি। এবার শোনো তো, হানিমুনের জন্য আমি ছুটি পেয়ে গেছি, আমাদের এক্ষুনি বেরোতে হবে। সত্যি? সত্যি। রতন, আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি। কি হয়েছে? দাঁড়াও দেখছি। This is to inform you, my dear পতিদেব, যে আমরা জল আনতে ভুলে গেছি। নট টু ওয়ারি, এই জঙ্গলের মধ্যেই একটু দূরে একটা ছোট্ট নদী আছে, আমি ওখান থেকে জল নিয়ে আসছি। তারপর সামনে গিয়ে কুলিনের ব্যবস্থা করব। তুমি এখানেই দাঁড়িও। এই মেয়েটা তো আমার থেকেও বেশি সুন্দরী। ওর হাতের বালা এটা প্রমাণ করছে যে ওর নতুন নতুন বিয়ে হয়েছে। এই মেয়েটাই যদি এত সুন্দরী হয় তাহলে ওর বর কত হ্যান্ডসাম হবে। আমি যদি ওর শরীরটাকে দখল করে নিয়ে ওর বরকে সারা জীবনের জন্য যদি সম্পূর্ণভাবে নিজের করে নিই, আরে রে, এ কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কোথায় তুমি? কোথায় গেলে? আহ! কি মিস্টার রতন, মজা শুধু তুমি একাই করতে পারো? কি বলো তো তুমি? এটা কোনো মজা করার সময়? আমার তো এক্ষুনি হার্ট ফেল হয়ে যেত।
স্যার, আপনার রুম 202 এর চাবি। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তুমিও স্নান করে নাও, সারা দিনের ক্লান্তি চলে যাবে। কিন্তু তুমি ফিরে আসার আগে যদি আমি ঘুমিয়ে পড়ি, তার জন্য আগে থেকেই সরি বলছি। খুব জোরে খিদে পেয়েছে, আর খিদে মেটানোর জন্য আমাকে শিকার করতে হবে। কে কে এখানে? বাঁচাও, বাঁচাও আমাকে, এই ডাইনির হাত থেকে বাঁচাও আমাকে, বাঁচাও। চিৎকার কর, আরো চিৎকার কর। এক তো দরজা বন্ধ, আর তারপরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তোকে কেউ আসবে না বাঁচাতে, আর আমি এসেছি তোর শিকার করতে। বাহ, খুব মজা পেয়েছি। ভীষণই সুস্বাদু খাবার ছিল। আরে কি হয়েছে পতিদেব, উঠে গেলে কেন? আরে তুমি কোথায় চলে গিয়েছিলে? এখন রাত 2 বাজে। বাবা, আমি একটু চোখের আড়াল হতেই এত চিন্তা করছো? এত ভালোবাসো তুমি আমায়? শোনো, এটা মজা করার সময় নয়। কোথায় গেছিলে তুমি? আচ্ছা, তোমার মুখে লাল লাল কি লেগে আছে? আসলে ঘুম আসছিল না, তাই একটু ঘুরতে বাইরে চলে গেছিলাম। আর বাইরে একটা মশা আমার মুখের কাছে বসে আমার রক্ত চুষছিল। আমি ওকে মেরে দিয়েছি, তাই রক্ত লেগে আছে হয়তো। এখন প্রশ্ন করতে থাকবে নাকি ঘুমাবেও? চলো। সূর্য মাথার উপর উঠে গেছে, কিন্তু ভোলা কোথায় কিছুই খবর পাওয়া যাচ্ছে না। কোথায় আছে ভোলা? স্যার, কিচেনে রাত্রেবেলা না অনেক ইঁদুর ঘোরাঘুরি করে, তাই ও ইঁদুরগুলোকে মারার জন্য রাত্রে কিচেনেই ঘুমিয়ে পড়েছিল। কিচেনে ঘুমিয়েছিল তো কি হয়েছে? কিচেনকে ওকে খেয়ে নিয়েছে, নাকি সব ইঁদুর মিলে ওকে ঘর থেকে নিয়ে চলে গেছে? বলো। আসতে দাও ওকে, চাকরি থেকে বের করে দেবো আজকে আমি ওকে। ভাই ভোলা, তুই কোথায় যে গেলি? আরে বাহ, পেয়ে গেছি শিকার। আরে যদি যাবারই ছিল তাহলে তোর এই প্রিয় বন্ধুকে তো সঙ্গে নিয়ে যেতে পারতিস। তোমার ইচ্ছে পূরণ করতে চলে এসেছি পবন। ভীষণ মজা পেয়েছি। এই হোটেলের চাকর বাকররা ভালোই খাবার দাবার খায়। প্রথমে ভোলাকে পাওয়া গেল না, এখন আবার পবন। এমনিতে এরা যাচ্ছেটা কোথায়? খবর তো নিতেই হবে। আজ আমাদের বিয়ের পুরো 1 মাস পূর্ণ হয়েছে, বুঝলে?
আরে কি গো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কিছু না রতন, আসলে আজকে একটু বেশি ঘোরাঘুরি হয়েছে না, তাই ক্লান্ত হয়ে গেছি। আমার মনে হয় আমাদের ঘুমানো উচিত। মহারানী যা বলবেন। আজ যাই হয়ে যাক না কেন, আমি সত্যটা কিন্তু খুঁজে বের করবই যে আমার হোটেলের লোকেরা কোথায় উধাও হয়ে যাচ্ছে। আরে স্যার, আপনি যা খোঁজ করতে চান সেটা আপনি করুন গিয়ে, কিন্তু এখন আমাকে আপনি যেতে দিন। ভীষণ ঘুম পাচ্ছে স্যার আমার। চুপচাপ বসে থাকো আমার কাছে, না হলে কালকে আমাদের দুজনের মধ্যে যে কেউ গায়েব হয়ে যাবে। স্যার, এসব কি? আমাদের হোটেলের ডাইনি? তার মানে হচ্ছে তার মানে পবন আর ভোলাকে এই ডাইনি উধাও করেছে। ও আবার ওদের দুজনকে মেরে ফেললো না তো? ও মা গো মা! আরে বাহ, আজকে একজন নয়, দুটো মানুষ আমার শিকার হবে। আজকে তো না চাইতেই এই সুবর্ণ সুযোগ পেয়েছি আমি। পালাও পালাও, হোটেলে ডাইনি আছে, পালাও। আরে বাবা, পালাচ্ছ কোথায়? আগে আমার খিদে তো মেটাতে দাও, আমার অর্ডারটা তো লিখে নাও। এই আওয়াজ কিসের? আরে ছেড়ে দাও ডাইনি, আমাকে ছেড়ে দাও। আরে কেউ তো বাঁচাও আমাদের, বাঁচাও এর হাত থেকে। এই ডাইনি, তুই ওদের ছেড়ে দে, না হলে আমি তোকে মেরে ফেলবো। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়, আমি বললাম ছাড় আমাকে। ও তুই আমাকে মারবি? তার আগে সবার প্রথমে তোকে খেয়ে ফেলবো। জয় বজরংবলী। আজকে তো চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো আর সবাইকে মেরে ফেলবো। ও গড, ও আমার স্ত্রীর ওপর ভর করেছিল। আচ্ছা, তুমি 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 ঠিক আছো তো? ডাইনির হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তোমায় অনেক 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 ধন্যবাদ পতিদেব, ধন্যবাদ। একটি গ্রামে নহর নামে একটি লোক থাকত। দেখতে তাকে খুব খারাপ ছিল, সেজন্য তার মনে খুব কষ্ট ছিল। তার মাথাতে চুলও খুব কম ছিল, আর যেটুকু ছিল তা ছিল অদ্ভুত এবং রঙিন। গ্রামের লোকেরা তাকে দেখে দূরে পালিয়ে যেত। গ্রামের ছোট বাচ্চারা তাকে দেখে হাসতো আর তাকে নিয়ে মজা করত। এই ব্যাপারগুলো নহরের খুব খারাপ লাগতো। একদিন রাতে নহর তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে খুব ভালো করে দেখছিল। ওর নিজের ওপর খুব রাগ হচ্ছিল, আর হঠাৎই আয়নার প্রতিচ্ছবির সঙ্গে সে কথা বলতে শুরু করলো। কি জঘন্য দেখতে তোমাকে! তোমার মুখটা দেখে কি দুঃখী আর হতাশ বলে মনে হয়। সেই জন্য এই গ্রামের কোনো লোকই তোমাকে পছন্দ করে না। তোমাকে এই মুখটা বদলাতে হবে। তোমাকে এই জঘন্য মুখটা পাল্টে অন্য মুখের আশ্রয় নিতে হবে। একটা হাস্যোজ্জ্বল আর খুশি মুখ, যাকে সবাই পছন্দ করবে। নহর তার সামনে রাখা লাল রংটিকে তুলল আর তা দিয়ে তার মুখের ওপর রং লাগাতে লাগলো। সে সেই লাল রং দিয়ে তার মুখের দুদিকে একটা বড় স্মাইল বানালো। নিজের চোখের জল মোছার জন্য পুরো মুখের ওপর সাদা রং লাগালো, আর চোখের পাতায় লাগালো কালো রং। কিছুক্ষণের মধ্যেই তার মুখটা একদম ক্লাউনের মুখের মতন বদলে গেল। নহর আয়নায় তার নিজের মুখ দেখে খুব খুশি হলো, কারণ এখন তার মুখশ্রী একেবারে বদলে গেছিল
আর তার আসল উদাস বিচ্ছিরি মুখশ্রী ওই ক্লাউনের মেকআপের নিচে লুকিয়ে গেছিল। আমার হতাশ মুখে তো হাসি ফুটেছে। আজকের পরে এই গ্রামের কোনো লোকই আমাকে দেখে আর দূরে পালিয়ে যাবে না। ছোট বাচ্চারাও আমাকে দেখে হাসবে না। কিন্তু গ্রামে নিশ্চয়ই আমার মতো আরো লোক আছে যারা নিজেদের মুখটাকে পছন্দ করে না। আমার তাদেরও সাহায্য করা দরকার। তাদেরকেও নতুন মুখ দান করা উচিত। নহর লাল রংটাকে তুলে নিল আর নিজের পকেটের মধ্যে রেখে বাইরে যাওয়ার জন্য বেরোলো। যখন সে গ্রামে পৌঁছল তখন সে আশেপাশে কাউকেই দেখতে পেল না। নহর সেই গ্রামের মধ্যে কোনো উদাস অথবা দুঃখী লোককে খুঁজছিল, কিন্তু সে কাউকেই খুঁজে পেল না। অবশেষে সে নিজেই উদাস হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎই নহর গাছের পেছন থেকে কারোর ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেল। সে গাছের পেছনে গিয়ে দেখল যে একটি যুবক ছেলে সেখানে বসে ফুঁপিয়ে কাঁদছে। নহর তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সেই ছেলেটি কোনো উত্তর দিল না, ব্যাস শুধুই কাঁদতে লাগলো। নহর তার পাশে বসে আবারও তাকে জিজ্ঞেস করল, কি নাম তোমার? আর তুমি এত কাঁদছই বা কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার নাম হরিশ। আমাকে আমার মালিক কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, আর এই জন্যই আমি কাঁদছি। আরে হতাশ হয়ো না। যখন তুমি কাঁদো তখন তোমার মুখটা একদম দেখতে ভালো লাগে না। তুমি কাঁদা বন্ধ করো আর নিজের মুখে একটু হাসি আনো। দাঁড়াও, আমিই বরং তোমার মুখে হাসি ফোটাচ্ছি। সে নহরের হাতে ঝাপটা দিল, আর সেই কারণে ওই লাল রংটা মাটিতে পড়ে গেল। আপনি এটা কি করছেন? আমাকে একা থাকতে দিন, আপনি চলে যান এখান থেকে। আর এই কথা শুনে নহরের খুব খারাপ লাগলো, আর দৃষ্টির মধ্যে জমা হলো ঘৃণা। নহর ক্রোধান্বিতভাবে হরিশের দিকে দেখতে লাগলো। রাগের চোটে তার ক্লাউনের মতন মুখটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। নহরের সেই রূপ দেখে হরিশ ভয় পেয়ে গেল। হরিশ ভয় পেয়ে সেখান থেকে উঠে দাঁড়াতেই নহর তার হাত চেপে ধরে ওখানেই থামিয়ে দিল। হরিশ আরো ভয় পেয়ে গেল। তুমি আমার লাল রংটা নষ্ট করে দিলে? যাকে কোনো ব্যাপার না, আমি তোমার মুখে হাসি ফুটিয়েই ছাড়বো। নহর তার পকেট থেকে একটা ছোট ছুরি বার করলো আর হরিশের সামনে সেটাকে নাড়াতে লাগলো। হরিশ সেই ছুরিটা দেখে অত্যন্ত ভয় পেয়ে গেল আর নহরকে কাকুতি মিনতি করতে লাগলো। আমাকে যেতে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি আমার কোনো ক্ষতি করনি। আমি তো শুধু তোমাকে খুশি দেখতে চাই। যদি তুমি খুশি না থাকতে পারো তাহলে এই গ্রামের লোকেরা আমার মতো তোমাকে নিয়েও ঠাট্টা তামাশা করবে। এসো, আমার কাছে এসো। নহর ওই ধারালো ছুরিটা হরিশের মুখের মধ্যে ঢুকিয়ে দিল আর তার গালটাকে কাটতে লাগলো। যখনই নহর ভেতর থেকে গালটাকে কাটতে শুরু করলো, হরিশের মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে লাগলো আর সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। নহর অন্য গালটাকেও কাটতে শুরু করে দিল। হরিশ যন্ত্রণার চোটে ছটফট করছিল। দুটো গাল কাটবার পর নহর ছুরিটাকে বার করে আনলো আর ছুরিতে লাগা রক্ত নিজের পোশাকের মধ্যেই মুছে নিল। হরিশের মুখটা খুব ভয়ঙ্কর আর ভীতিকর লাগছিল, তবে তার মুখেতে একটা স্মাইলের মতন দেখতে দাগ তৈরি হয়ে গেল। সে কাঁদছিল। হরিশের ওই রক্তাক্ত হাসি মুখটা দেখে নহর জোরে জোরে হাসতে লাগলো। হাসি মুখের ওই ক্লাউন ফেসটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু হাসতে হাসতে হঠাৎই নহরের দৃষ্টি হরিশের চোখের দিকে গেল। তুমি কাঁদছো কেন?
নিজের মুখটা একবার দেখো, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। তোমার মুখটা সারা জীবনের মতো এই রকমই থাকবে। তুমি তোমার মুখটা আর কোনো দিন বদলাতে পারবে না। হরিশ কিছু বলবার চেষ্টা করছিল, কিন্তু মুখ কেটে যাওয়ার ফলে সে কিচ্ছু বলতেই পারল না। আর তখন সে তার মুখটাকে ধরে কাঁদতে লাগলো। হরিশকে কাঁদতে দেখে নহরের খুব রাগ হচ্ছিল। তুমি কান্না থামাও, তোমার চোখের জল আমার অসহ্য লাগছে। হরিশ কেঁদেই চলেছিল। সহ্য করতে না পেরে নহর দৌড়ে সামনে গেল আর ওই ছুরি দিয়ে হরিশের দুটো চোখের মধ্যে ঢুকিয়ে দিল। হরিশের গলা দিয়ে একটা আত্মচিৎকার বেরোলো আর সে মাটিতে পড়ে গেল। নহর খুনির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলতে লাগলো, এবার তোমার চোখ থেকে আর কোনো দিন জল পড়বে না, আর তুমি সব সময় খুশিতে থাকবে। এবার তুমি শান্তিতে শুয়ে থাকো। নহর তার ক্লাউনের মতন মুখটা দিয়ে একবার হরিশের দিকে ফিরে তাকালো, আর ওখানেই তাকে মরবার জন্য ফেলে রেখে সেখান থেকে চলে গেল। আমাকে আরো অনেককে হাসাতে হবে। এবার আমি আসি। তারপর থেকে অনেক লোক ওই ক্লাউন ফেস নহরের হাতে মারা যেতে লাগলো। যাকেই সে দুঃখের মধ্যে দেখত তার পরিণতি ওই হরিশের মতোই হতো। সেই জন্য গ্রামবাসীরা রাতে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিল। পুরো গ্রাম নিস্তব্ধ আর ভয়ের পরিবেশে ঢেকে গেল। এক রাতে নহর যখন ছুরি নিয়ে গ্রামে ঘুরছিল, তখন মদন সাইকেলে করে ওখান দিয়ে যাচ্ছিল। হঠাৎই তার সাইকেলটা পিছলে গেল আর মদন মাটিতে আছাড় খেয়ে পড়ল। মদন ব্যথায় কাতরাচ্ছে দেখে নহর তার পাশে গিয়ে দাঁড়ালো। নহর এবং তার ক্লাউনের মেকআপ দেখে মদন ভয় পেয়ে গেল। নহর তার ছুরি বার করলো আর জোরে জোরে হাসতে লাগলো। তোমায় দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছো। এসো, আমি তোমার কষ্ট দূর করে দিচ্ছি। না, দূরে যাও আমার থেকে। নহর ধীরে ধীরে মদনের দিকে এগিয়ে গেল। মদনও ভয়ের চোটে ক্রমশ পিছিয়ে যেতে লাগলো। পেছোতে পেছোতে হঠাৎই মদনের হাত একটি লোহার শলাকার স্পর্শ পেল। চুপচাপ সে সেটাকে তুলে নিল, আর নহর কাছাকাছি আসতেই সে প্রচন্ড জোরে তার পেটের মধ্যে ওটা ঢুকিয়ে দিল। নহর যন্ত্রণার চোটে জোরে চিৎকার করে উঠল, আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎই সে শান্ত হয়ে গেল। মদন এটা দেখে খুব ভয় পেয়ে গেল, কারণ নহরের পেট থেকে এক ফোঁটাও রক্ত বেরোচ্ছিল না, আর সে বেঁচেও ছিল। মদন সে লোহার শলাকা বের করে নহরের বুকে ঢুকিয়ে দিল। তবুও নহরের শরীর থেকে এক ফোঁটাও রক্ত বেরিয়ে এলো না। নহর এটা দেখে জোরে জোরে ভয়ঙ্কর হাসতে লাগলো। মদন বুকের থেকেও ওই লোহার শলাকাটি বের করলো আর নিজে উঠে দাঁড়ালো। যদিও সে ভয় পেয়েছিল, তাও সে শেষবার আঘাত করবার জন্য ওই শলাকাটা নহরের গাল ভেদ করে ঢুকিয়ে দিল। লোহার শলাকাটা নহরের দুই গাল ভেদ করে বাইরে বেরিয়ে এলো, আর তার হাসি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। নহর নিচে পড়ে গেল। তার মুখটা ক্রমশ পুরোপুরি সাদা হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই নহর এবং তার ভেতরের ক্লাউনটার মৃত্যু ঘটল, আর পুরো গ্রাম সেই রাতেই ভয়মুক্ত হয়ে ঘুরতে বেরোলো। নহরের মৃত্যুর পর গ্রামের কোনো মানুষই কোনো খারাপ দেখতে মানুষের পেছনে লাগতে বা তাকে নিয়ে হাসাহাসি করবার জন্য অন্তত 10 বার ভাবত। আমাদেরও কারুর কমজোরি নিয়ে মজা করা উচিত নয়। আরে ভাই রনিত,
একদিন তোর কারণে মরতে হবে। যেভাবে তুই নিজের ওই বেয়াড়া বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করে আড্ডা মারিস আর সবসময় সন্ধেবেলায় বাইরে ঘুরতে থাকিস, আর আমাকেও জবরদস্তি নিজের সঙ্গে টেনে নিয়ে যাস। আরে ভীতু ছেলে কোথাকার, তুই এত ভয় পাস কেন ভাই? তোর তো নিজের প্রাণের পরোয়া নেই, অন্তত আমার কথা তো ভাব। এইভাবে অন্ধকার সন্ধে বেলায় এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার হওয়াটা তুই জানিস কতটা মারাত্মক হতে পারে? আচ্ছা তাহলে বল কতটা মারাত্মক হবে? এখনই কোনো হরর ফিল্মের মতো আমরা পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পাবো? গাছের পেছন থেকে লুকিয়ে কেউ আমাদের উপর নজর রাখবে নাকি? আর হয়তো আমরা কোনো মধুর সঙ্গীতের আওয়াজ শুনতে পাবো। রনিত তখন এইসব বলছিল, আর তখনই ওই দুজনের ঠিক একদম পেছনে কোনো মহিলার গলায় গানের আওয়াজ শুনতে পাওয়া গেল। রাত হতে চলেছে, বিপদ আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে। রাত হতে চলেছে। এই গানটা শুনে অমিত আর রনিত দুজনেরই যেন প্রাণটা বেরিয়ে গেল। দুজনের পা নিজের জায়গা থেকে সামনের দিকে এগোচ্ছিলই না। তখনই অমিত কাঁদো কাঁদো আওয়াজে রনিতকে বলল, রনিত, আমি তোকে মানা করেছিলাম না, এইভাবে সূর্য ডোবার পর এই জঙ্গল দিয়ে পার হওয়া ঠিক নয়। এবার দেখে নিলি তো কি হয়। এখন এতে ভূতের কথাটা তোলার কি দরকার ছিল বলতো? তুই কি সময় আর পরিস্থিতি বুঝতে পারিস না নাকি? আরে ক্ষমা করে দে ভাই, তখন আমি জানতাম না যে এই জঙ্গলে কোনো ডাইনিও থাকতে পারে। এখন কি করি? আমি এই ডাইনির ব্যাপারে বেশি কিছু তো জানি না, কিন্তু গ্রামের সবাই বলে যে এটা গান গাইতে পারা ডাইনি, যে যুবক ছেলেদেরকে দেখে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য মায়াবী সঙ্গীতের ব্যবহার করে। আর যে কেউ এই মায়ায় ফেসে যায় না, এই ডাইনি তাদেরকে মেরে ফেলে। সেই জন্য তখনই পেছন থেকে ওই ডাইনির সঙ্গীত বন্ধ হয়ে যায়, আর ও একটা ভয়ঙ্কর আওয়াজে বলল, এই, তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করে চলেছো? চুপচাপ উল্টো পায়ে আমার দিকে এসো, না হলে নিজেদের হাত দিয়ে জীবনটাকে হারিয়ে ফেলো। ভাই খুব ভয় লাগছে, এখন কি করি? আমি এখন শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছি। সেটা কি? শরীরের পুরো শক্তি লাগিয়ে বেশ পালাও এখান থেকে। অমিত এর আগে রনিতকে থামাতে পারত। রনিত ওখান থেকে দৌড়তে শুরু করে দিয়েছিল। আরে দাঁড়া রনিত, তুই নিজের মৃত্যুকে ডাক দিচ্ছিস, এরকম করিস না আমার ভাই। তখনই অমিত এটা অনুভব করলো যে ওই গান গাওয়ার ডাইনির সঙ্গীত একেবারে বন্ধ হয়ে গেছে, আর এমন মনে হয় যে ও এখন পেছন থেকে সরে গেছে। অমিতের প্রচন্ড ভয় তো লাগছিল, কিন্তু একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে তাকায়। তখন ও ওই ডাইনিকে কোথাও দেখতে পেল না। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি ওই ডাইনিটাকে আমার পেছন থেকে সরিয়ে দিয়েছো। কিন্তু এক মিনিট, ওই ডাইনিটা হঠাৎ করে গেল কোথায়? আমার পুরো বিশ্বাস যে ওই রনিতের পেছনেই গেছে। হে ভগবান, এখন আমি রনিতের সাহায্য কিভাবে করব? অমিত একটুও কিছু বুঝতে পারছিল না যে ও করলেও বা করবেটা কি, কারণ এখন আস্তে আস্তে অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ছিল, আর রাত নিজের ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল। তখনই অমিতের মাথায় একটা বুদ্ধি এলো যে এই সময় গ্রামের সবাইকে ডেকে নেওয়া যাক, আর তারপর রনিতকে খুঁজতে বেরোনো যাক। অমিত প্রথমে জঙ্গল থেকে বাড়ির দিকে দৌড় দিল। সৌভাগ্যক্রমে মাঝখানে ওর মুখোমুখি ওই ডাইনির সঙ্গে হলো না।
গ্রাম পৌঁছে ও তক্ষুনি গ্রামের কয়েকজনকে নিজের কথাগুলো আর রনিদের পরিস্থিতির ব্যাপারে বলে দিল। গ্রামবাসীরাও অমিতের গল্প শুনে অবাক হয়ে গেল, কিন্তু ওরা ওর কথায় বিশ্বাস করল, কারণ এর আগেও এরকমই কিছু গ্রামবাসীদের সঙ্গে ঘটে রয়েছে। যখন জঙ্গল থেকে পার করা লোকেরা ওই ডাইনির সঙ্গীত শুনতে পেত আর যারা ওই সঙ্গীত নিয়ে টিপ্পনি করে দিত বা পালানোর চেষ্টা করত, ওরা ওই ডাইনির মায়াতে এমনভাবে ফেসে যেত যে কখনো দ্বিতীয়বার ফিরে আসতে পারত না। অমিত কয়েকজন গ্রামের লোককে নিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে হাজির হয়। সবাই নিজের হাতে মশাল নিয়ে রনিতকে ডাক দিচ্ছিল। তখনই হঠাৎ করে ওই সঙ্গীত আবার বাজতে শুরু করে। এর মানে ওই গান গাওয়া ডাইনিটা এখানেই কোথাও আশেপাশেই আছে। গ্রামবাসীরা, কোথায় গেলে তোমরা? যদি তোমরা আমার সাথে ইয়ার্কি করছো তাহলে মনে রেখো এর ফলটা খুব খারাপ হবে। আমার বাবা একজন জমিদার, তোমরা জানো না নাকি? আমি তোমাদেরকে গ্রাম থেকে বার করে দেব। তখনই ওই গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে কোথা থেকে অমিতের একদম কাছে চলে আসে আর ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে খোকা, তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও। এই আংটিটা খুব চমকাচ্ছে, এটা খুলে দাও। কোথাও অন্ধকারে যদি হারিয়ে যায় তখন? না, আমি আংটি খুলবো না। এটা আমার দাদু আমাকে দিয়েছিল আর সব সময় পরে রাখতে বলেছিল। তখনই ওই গ্রামবাসীর চেহারা হঠাৎ করে বদলাতে লাগলো। ওই লোকটা ওই ডাইনির শরীরে বদলে গেল আর অমিতকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও অমিতের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো। বাপরে, এ তো সেই গান গাওয়া ডাইনিটা। মনে হচ্ছে গ্রামবাসীদেরকেও মেরে ফেলেছে, এখন আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। আমাকে এক্ষুনি জঙ্গল থেকে বাইরে পালাতে হবে। এটা বলে অমিত নিজের পুরো শক্তি লাগিয়ে জঙ্গল থেকে বাইরের দিকে পালানো শুরু করলো। ওর ঠিক পেছনে ওই ডাইনিটাও দৌড়চ্ছিল, সেটা পরিষ্কার বুঝতে পারছিল। আর তার সাথে ও গান গাইছিল, যাতে অমিত ভ্রমিত হয়ে ওর বশে হয়ে যায়। অমিতের ওপর এর আগে ওই গানের প্রভাব পড়া শুরু হতো। অমিত জঙ্গল পার করে নিজের ঘরে পৌঁছে যায়, যেখানে ওর মা বাবা ওর আসার অপেক্ষায় চিন্তা করছিল। আরে খোকা, এত রাতে কোথায় চলে গেছিলি? তুই জানিস তো যে ওই জঙ্গলে কালমুখী ডাইনি থাকে, যে তোদের বয়সী ছেলেদেরকেই লক্ষ্য করে। সে তো ভাগ্য ভালো যে তুই তোর দাদুর দেওয়া চমৎকারী আংটি পরে রেখেছিস। ওটা খুলে দিসনি, যেটা তোকে সুরক্ষিত বাঁচিয়ে রেখেছে। না হলে আজ তোর সাথে ভয়ঙ্কর একটা বিপদ ঘটে যেত রে খোকা। ভগবানকে অনেক ধন্যবাদ জানাই। আরে ও অমিতের মা, তুমিও না? এখন তো ছেলে ঘরে এসে গেছে, এখন শান্ত হও, বাকি কথা কাল করে নিও। এমনিতেও অনেক রাত হয়ে গেছে। অমিত বিছানায় শুয়ে শুয়ে বারবার ওর বন্ধু রনিত আর ওই গ্রামবাসীদের ব্যাপারে ভাবতে লাগলো। ওর আত্মার মধ্যেও ওই গান গাওয়া ডাইনির ভয় ঘর করে ফেলেছিল। ওর চোখে ঘুম পর্যন্ত আসছিল না। এই কারণে ও বিছানা থেকে উঠে পড়ল। ও নিজের আংটিটাও খুলে দিল, কারণ ওর আঙুলে হালকা জ্বলন হচ্ছিল। তাছাড়া এখনো নিজের ঘরে পৌঁছে গেছিল, তাই ওর কোনো বিপদও ছিল না। এরপরে খুবই উদাসীনতার চেহারা নিয়ে অমিত নিজের বিছানায় শুয়ে পড়ল। এইবারে খুব তাড়াতাড়ি ওর ঘুমও ধরে গেল। ও একদম গভীর নিদ্রায় ছিল। তখনই ও নিজের ঘরে আবার ওই ডাইনির ভয়ঙ্কর সঙ্গীত শুনতে পেল। রাত হতে চলেছে। অমিত নিজের বিছানায় একদম অদ্ভুতভাবে ছটপট করতে লাগলো। আর এর সাথে এই সিন এখানেই এন্ড হয়ে যায়। এখন সকাল হয়ে গেছিল।
অমিত নিজের ঘুম থেকে জেগে উঠল। ও নিজেরই ঘরে ওর মা বাবার ছাতি চাপড়ে কান্নাকাটির চিৎকার শুনতে পাচ্ছিল। অমিত এটা দেখে খুব অবাক হয়ে যায়। অমিত তখনই টেবিলের দিকে নিজের আংটি নেওয়ার জন্য গিয়ে দেখল, কিন্তু সেখানে ও নিজের আংটিটা পেল না। অথচ ওর ভালো করে মনে আছে, গত রাতে ঘুমানোর আগে ও এই টেবিলের ওপরেই ওই আংটি খুলে রেখেছিল। যাই হোক, ওর জন্য আংটি খোঁজার থেকে বেশি জরুরি ছিল বাইরের ব্যাপারটা জানা, কারণ ওর অস্থিরতা এখন বেড়েই চলেছিল। ও নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, তখন দেখে ওর মা বাবা একটা মৃতদেহের কাছে তাদের মাথা রেখে খুব কান্নাকাটি করছে। এটা দেখে অমিত বুঝতে পেরে যায় যে অবশ্যই এটা ওর বন্ধু রনিতের দেহই হবে, যে কারণে ওর মা বাবা শোক মানাচ্ছে। অমিত নিজের মা বাবাকে গিয়ে বোঝালো, কিন্তু এ কি, ওর মা বাবা তো ওর দিকেই দেখছিলই না। তখনই ওই দেহ থেকে কাপড় উড়ে যায়, আর তারপর অমিত যা দেখল সেটা দেখে ওর একটা মারাত্মক ঝটকা লেগে যায়। এই দেহটা অন্য কারোর নয়, বরং ওর নিজের ছিল, অর্থাৎ অমিত এখন একটা অশান্ত আত্মা হয়ে গেছিল। ওর মৃত্যু কাল রাত তখনই হয়ে গেছিল যখন আংটি বার করে ও শুতে গেছিল, আর ওর গান গাওয়ার ডাইনির অনুভব হয়েছিল। আর ঠিক সেই সময় ওই ডাইনিটা অমিতের গলায় নিজের দাঁত বসিয়ে ওকে মেরে ফেলল। অমিতের আংটি খোলাটা মোটেই উচিত হয়নি, কারণ ওই ডাইনি হতে পারে জঙ্গলে মারতে পারেনি ওকে, কিন্তু ওর পিছু করতে করতে সে ওর ঘর অবধি, ওর রুম অবধি পৌঁছে গেছিল। আর অমিত যখনই একটা ভুল করল, অমিতের জীবনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে গেল।